ট্যাক্সেশন ইন বাংলাদেশ এটা সাবজেক্টের নাম। আর এই সাবজেক্ট থেকে ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টার, যেটা পঞ্চম চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু আলোচনা শুরু করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা অঙ্ক, যে অঙ্কের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাইছি কিভাবে ইনকাম ফ্রম স্যালারির ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করতে হয়। আজকে আমরা দেখব যে এই মাধ্যমে ট্যাক্সেবল ইনকাম, তারপরে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, তারপরে ট্যাক্স লাইবিলিটি, তিনটা জিনিস কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে যেটা দেখব সেটা তো আমাদের গত ক্লাসে দেখানো হয়েছে, সেটা যে ইনকাম ফ্রম স্যালারি ট্যাক্সেবল ইনকাম। আমরা ডাকটা দেখব। দেখো, মিস্টার খায়রুল বাশার ইজ এ গেজেটেড ওয়ান্টেড freedom fighter. He employed in non-government office, following on the particular of his income from salary for the year ended 30 June 2019. এই জায়গায় বলছে যে খায়রুল বাশার উনি একজন গেজেটেড মানে ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। উনি একজন নন গভর্নমেন্ট অফিসে চাকরি করে এবং ওনার যে ইনকাম ফ্রম স্যালারির এটার যে বিবরণ সেটা নিচে দেওয়া আছে। সেই বিবরণগুলো আমরা এখন দেখব। প্রথমেই বেসিক স্যালারি দেওয়া আছে, দেখো। এরপরে ডিয়ারনেস অ্যালাউন্স, তারপরে ফেস্টিভ্যাল বোনাস, এই সমস্ত বিষয়গুলো আমরা মোটামুটি করেছি। তো আমরা এখন দেখবো যে কিভাবে প্রত্যেকটা পোস্টিং দেওয়া হয়। পুরোপুরি শেষে আমাদের কি প্রশ্ন করছে, ফর দ্য ইয়ার কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম ফ্রম অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি, দুইটা জিনিস চাইছে। দেখো, এই জায়গায় দুইটা জিনিস চাইছে, একটা হলো ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি, আর হলো ট্যাক্স লাইবিলিটি। আর ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে অবশ্যই বা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স তৈরি করতে হয়। ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটাও আমরা তৈরি করব। তো প্রথমে আমরা তৈরি করব যে খায়রুল বাশারের ইনকাম ফ্রম স্যালারি। এই যে লেখা আছে, প্রথমে আমরা ব্যক্তির নাম লিখবো মিস্টার খায়রুল বাশার। তারপরে আমরা লিখবো তোমার ইনকাম ইয়ার 2018 and 19। এরপরে আমরা লিখবো অ্যাসেসমেন্ট ইয়ার 2019 and 2020। এরপরে ডিটারমিনেশন টোটাল ইনকাম হয়েছিল। এরপরে আমরা একটা একটা করে এন্ট্রি এ জায়গায় বসাবো, যেভাবে দেখো। প্রথমে আমরা লিখলাম বেসিক স্যালারি। দেখো, বেসিক স্যালারি আছে 42,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 42,000 টাকা। তো আমরা যদি এই জায়গায় প্রতি মাসে 42,000 টাকা দেখাই, 42,000 গুণন 12, তাহলে দেখো কত টাকা আছে, 5,04,000 টাকা। এই 5,04,000 টাকা হচ্ছে আমার বেসিক স্যালারি। এটা তো ক্লিয়ার যে বেসিক স্যালারি কিভাবে বের করতে হয়। আমাদের যে মাসিক স্যালারি আছে ওই স্যালারিকে আমরা কি করবো, ওই 12 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা বের হবে সেটাই আমরা বেসিক স্যালারি হিসেবে ট্রিটমেন্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের বেসিক স্যালারি হচ্ছে 5,04,000। ঠিক আছে না? এরপরে দুই নাম্বার এন্ট্রি দেখো, ডিয়ারনেস অ্যালাউন্স 20% অফ বেসিক স্যালারি। তার মানে বেসিক স্যালারি যা হবে তার 20% হবে ডিয়ারনেস অ্যালাউন্স। আমরা এই জায়গায় সরাসরি বসাইতে পারি। এই যে দেখো, ডিয়ারনেস অ্যালাউন্স বেসিক স্যালারি 20%। তো এই জায়গায় বেসিক স্যালারি হচ্ছে 5,04,000। 5,04,000 যদি বেসিক স্যালারি হয়, এটা 20% আমরা ক্যালকুলেশন করবো, তাহলে যে টাকাটা হয় সেটা হচ্ছে 1,08,000। 1,08,000 টাকা। এই আর 1,08,000 টাকা আমরা দেখলাম। এরপরে এরপরে 3 নাম্বার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 2 ফেস্টিভ্যাল বোনাস ইজ ইকুয়াল টু 1 মান্থ বেসিক স্যালারি। তো এই জায়গায় 2 ফেস্টিভ্যাল বোনাস আছে, ইজ ইকুয়াল টু 1 মান্থ বেসিক স্যালারি। প্রত্যেকটাই 1 মাসের বেসিক স্যালারি করে। আচ্ছা, যাই হোক, আমরা সি নাম্বার দেখলাম যে 2 ফেস্টিভ্যাল বোনাস, প্রত্যেকটা বোনাস হচ্ছে 1 মাসের বেসিক স্যালারির সমান। এখন আমরা যদি নিচে দেখি, এই যে ফেস্টিভ্যাল বোনাস, দুইটা ফেস্টিভ্যাল বোনাস 1 মাসের বেসিক স্যালারির সমান। তো 42,000 গুণন 2,
তাহলে হয় 84,000 টাকা। দেখো এই যে 84,000 টাকা। এটা হচ্ছে আমার জি স্যার। প্রিন্সিপাল বোনাস। এগুলা সরাসরি টোটাল ইনকামে যায়। এজন্য আমাদের আর ওয়ার্কিং করার দরকার হয়নি। পরেরটা আমরা দেখব এই যে এটা ওয়ার্কিং করতে হবে। যে হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ rent free quarter. Annual rental value of which টাকা 1,00,000 the employee deducted 1,000 per month as house rent. এক্ষেত্রে তাকে একটা কোয়ার্টার দেওয়া হয়েছে। এটা হলো ফ্রি কোয়ার্টার। ফ্রি কোয়ার্টার দিছে থাকার জন্য। তো তার বেতন থেকে 1,000 টাকা করে কেটে রাখে প্রতি মাসে। তাহলে এটা কম মূল্যে একটা কনসেশন রেটে একটা কোয়ার্টার দিছে আর কি। তো এটার ক্ষেত্রে একটা নিয়ম হলো রেগুলেশন হলো এই যে দেখো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তো এটার নিয়ম হচ্ছে রেন্টাল ভ্যালু অথবা 25% অফ বেসিক স্যালারি। এটার মধ্যে যেটা ছোট হবে সেটা দিতে হবে। আমাদের কনভেন্স সরি রেন্ট ফ্রি যেটা রেন্টাল ভ্যালু আছে সেই রেন্টাল ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা যা যাকে দেওয়া আছে অথবা অর 25% অফ বেসিক স্যালারি মানে বেসিক স্যালারি যেটা আছে 5,04,000 এটা 25% 1,26,000 হয়। এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমাদেরকে নিতে হবে। এই যে নিলাম এটা তাহলে 1,00,000 টাকা ছোট 1,26,000 1,00,000 দুইটার মধ্যে ছোট হলো 1,00,000 এর মধ্যে হ্যাঁ রেন্ট পেইড বাই দ্য এমপ্লয়ি যে টাকাটা রেন্ট হিসেবে পেইড করছে সেটা মাইনাস করবে। তো প্রতি মাসে 1,000 যদি হয় তাহলে 12 মাসে 12,000 এই জন্য 12,000 টাকা মাইনাস 12,000। করবে। এই জন্য এখন 1,00,000 থেকে 12,000 মাইনাস করলে যেটা থাকে 88,000 এটাই ট্যাক্সেবল ইনকামে যোগ হবে। এটা ট্যাক্সেবল ইনকামে যোগ করতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো এই যে he has the এই যে he has been provided with a car both অফিস অ্যান্ড প্রাইভেট ইউজ। তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে। সে ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবে আবার সে অফিসের কাজেও ব্যবহার করতে পারবে। এটাকে আমরা বলি কনভেন্স ফ্যাসিলিটি। এটা হলো কনভেন্স অ্যালাউন্স। যদি টাকা দিত তাহলে অ্যালাউন্স হইতো। যেহেতু টাকা দেয় নাই তাকে একটা গাড়ি দিছে এটাকে আমরা বলবো কনভেন্স ফ্যাসিলিটি। এখন কনভেন্স ফ্যাসিলিটির একটা রুলস আছে। এই যে দেখো কনভেন্স ফ্যাসিলিটির একটা রুলস। এটার রুলস হচ্ছে যে 25,000 5% অফ বেসিক স্যালারি যা বের হয় অথবা 60,000 এর মধ্যে হায়ার ওয়ান এদের মধ্যে বড় যেটা তাহলে 5% অফ বেসিক স্যালারি আমার বের হলো 25,200 আর রেগুলেশনের হলো 60,000 এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা আমাদের কনভেন্স ফ্যাসিলিটি নিতে হবে। তো আমরা দেখতে পেতেছি যে 60,000 বড় এই জন্য 60,000 টাকা কনভেন্স ফ্যাসিলিটি হিসেবে আমরা এই জায়গায় দেখাই দিই। ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। আচ্ছা এরপরে যে আইটেমটা বলছে সেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। দেখো মেডিকেল অ্যালাউন্স আছে এই জায়গায় মেডিকেল 1,500 টাকা পার মান্থ প্রতি মাসে 1,500 টাকা মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সের জন্য তার একটা নিয়ম আছে দেখো তাহলে মেডিকেল অ্যালাউন্স 1,500 টাকা করে 12 মাসের মধ্যে ধরলাম 18,000 টাকা। এটার মধ্যে এক্সাম্পটেড হলো যে ইয়ারলি 1,20,000 হ্যাঁ অথবা বেসিক স্যালারি 10% দুইটার মধ্যে যেটা ছোট লয়ার ওয়ান এই যে তাহলে 10% বেসিক স্যালারি আছে 50,400 আর এমনি রেগুলেশন হচ্ছে ইয়ারলি 1,20,000 দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা নিব। এর মধ্যে ছোট কোনটা 15,400 এই যে 15,400 এখন 18,000 থেকে যদি 15,400 বাদ টাকাই থাকে না এই জন্য এই জায়গায় কোনো টাকা জি স্যার। আসবে এই জায়গায় কোনো টাকা আসবে না। আচ্ছা এরপরে আমরা দেখব পরেরটা এই যে ডিউরিং দ্য ইয়ার রিসিভ 12,000 টাকা অ্যাজ ট্রাভেলিং অ্যালাউন্স এই যে জি নাম্বার ডিউরিং দ্য ইয়ার রিসিভ টাকা 12,000 অ্যাজ ট্রাভেলিং অ্যালাউন্স। তো ট্রাভেলিং অ্যালাউন্স ক্ষেত্রে আমরা যেটা দেখব যে যাবে না এটা ফুল এক্সাম্পটেড ট্রাভেলিং অ্যালাউন্স লিখলাম আমি 12,000 টাকা এই যে 12,000 টাকা লিখলাম এরপরে লেস এক্সাম্পটেড হ্যাঁ ফুল 12,000 এই জায়গায় তুমি নোট হিসেবে লিখে দিতে পারো যে ট্রাভেলিং অ্যালাউন্স যা থাকবে সম্পূর্ণ টাকাই অ্যালাউন্স হিসেবে
এক্সাম ডিউটি হিসেবে মাইনাস করতে হবে। নোটটা জরুরি না দিলেও চলবে। ঠিক আছে স্যার। এরপরে ট্রাভেল অ্যালাউন্সের পরে আমরা যেটা পাবো সেটা হলো এই যেটা এইচ নাম্বার His his contribution contribution to a contributory provident fund 10% basic salary। তো contributory provident fund যদি বেসিক স্যালারি 10% হয় তাহলে আমাদের বেসিক স্যালারি কত আছে? এই যে 5,04,000 এটা 10% আমরা 5,000 দেবো। এই জায়গায় আমাদের হয় যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এই যে 5,04,000 গুণন 10%, তাহলে আমাদের টাকাটা আছে কত? এই টাকা 50,500 50,400 50,400 টাকা আছে, ঠিক আছে না? জি স্যার। এটা একটু পুরো লাগে। এরপর একটা হচ্ছে এই যে আই নাম্বার, যে ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড 18% অ্যাকুমুলেটেড ব্যালেন্স ইকুইভ্যালেন্ট টু 72,000। তো এই ক্ষেত্রে ইন্টারেস্ট আছে কত টাকা? 72,000। 72,000 টাকা আমাদের ব্যালেন্স আছে, এটা 18% হারে। এই জন্য আমরা নিচে লিখবো, দেখো যে ইন্টারেস্ট, এই যে প্রভিডেন্ট ফান্ড আমাদের 18% হিসেবে যেটা আছে ফ্রম আরপিএফ, আই মিন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে 72,000। এই জন্য 72,000 লেখা হয়, ঠিক আছে? তারপরে এটা স্যার এক্সামটেড হচ্ছে 14% হারে যা বের হয় এটা 58,000 টাকা বের হবে, এবং 1/3 অফ বেসিক স্যালারি 1,68,000 হবে। তাহলে যেটা আমাদের লোয়ার সেটা মাইনাস করবো। তাহলে এই ক্ষেত্রে 1,68,000 আর 58,000 তিনের মধ্যে শুধু হলো 58,000, এই 58,000 মাইনাস 58,000 করবো। তাহলে আমার যা থাকবে সেটা হলো 14,000। এই 14,000 টাকা 14,000 আমাদের, হ্যাঁ, এই বুঝতে পারছো? এখন জি স্যার। একটু বুঝাই দিই যে কিভাবে 58,000 টা ক্যালকুলেশন হইলো। সেটা হচ্ছে এই যে 72,000 এটা তো 18% হারে, তাই না? তাহলে জি স্যার। 72 কে যদি 18 দিয়ে ভাগ করে 14.5 দিয়ে গুণ করো তাহলে 58,000 টাকা বেশি আসবে। সিম্পল। বুঝছি আগের স্যার। আগের অঙ্কে ভাগ করে দেখাইছিলাম, হ্যাঁ, আগের জি অঙ্কে স্যার। ভাগ করে দেখানো হয়েছে। এই যে He is হি given ইজ গিভেন সার্ভেন্ট অ্যালাউন্স অফ টাকা 2,000 পার মান্থ। প্রতি 2,000 মাসে per month. 2,000 টাকা সার্ভেন্ট রাখছে, তার অ্যালাউন্স হিসেবে পায় 2,000 টাকা। এই জন্য আমরা এই জায়গায় দেখো সার্ভেন্ট অ্যালাউন্স 2,000 গুণন 12 ইকুয়াল টু 12,000। সবগুলো আমরা নেওয়ার পরে এখানে আর কিছু নাই, দেখো আরো অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু এগুলা অন্য কিছু, যেমন ধরো হি কন্ট্রিবিউট 1% বেসিক স্যালারি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, তাহলে এটা একটা ইনভেস্টমেন্ট। তারপরে হি হ্যাজ পেইড 6,000 টাকা পার মান্থ ডিপোজিট পেনশন স্কিম, এটাও একটা বিনিয়োগ। তারপরে হি কন্ট্রিবিউট 50,000 টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। তারপর আছে এমপ্লয়ার্স ডিডাক্টেড, এই যে ডিডাক্টেড ট্যাক্স এট সোর্স, মানে সোর্সে 1,000 টাকা প্রতি মাসে কেটে রাখছে, এটা আমরা টিডিএস বলি, এটা শেষে আমরা ব্যবহার করি। তাহলে দেখো আমাদের এই জায়গা থেকে কে নাম্বার থেকে এই বিষয়গুলো কিন্তু আমাদের কি বলে ইনকামের অন্তর্ভুক্ত না, এটা বিনিয়োগের অন্তর্ভুক্ত। এই জন্য একটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আমাদেরকে নিতে হবে। তো যাবে না। মোটামুটি বেসিক স্যালারি যেগুলো আছে সেটা আমরা এই সবগুলো এই যে এই জায়গা থেকে শুরু হলো, এই জায়গা থেকে এই পর্যন্ত সার্ভারি অ্যালাউন্স, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখলাম কিভাবে বেসিক স্যালারি ক্যালকুলেশন করতে হয়। টোটাল ইনকাম, এই যে আমরা সবটি যোগ করলাম, সবটি যোগ করলে এই সবগুলো যোগ করলে স্যার যে যে টাকাটা বের হয় সেটা হচ্ছে 9,25,200। 9,25,200, এটাকে আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি বলি। আচ্ছা বলো, আর আমি কি বলছিলাম? স্যার বেন অ্যালাউন্স তাই না স্যার 24,000 টাকা হবে স্যার। ও হ্যাঁ, 24,000 হ্যাঁ, লাস্ট 2,000 গুণন 12 24,000। হ্যাঁ সরি, সার্ভেলান্স কি 2,000 করে বলা আছে? 2,000 উপরে বলা আছে, জি দুই স্যার। হাজার 2,000 করে বলা আছে। আর তাহলে 2,000 কে 12 দিয়ে গুণ করলে 24,000। এতে এমন কিছু চেঞ্জ হলেও হইতে পারে, ঠিক আছে না? জি স্যার। তুমি এটা যোগ করে নিও, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি কম্পোজিশন ট্যাক্স রিবেট ইনকাম, এটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বলা হয়। এটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সও বলতে পারি।
আমরা যদি সরাসরি লিখি তাহলে উপরের কথাটাও লিখতে পারো, উপরের কথা লাইনটাও লিখতে পারো, অথবা নিচের লাইনটাও লিখতে পারো। তোমার জন্য যেটা সুবিধা হয় সেটাই লিখো। দেখতে এক্ষেত্রে কি কি আসে সেই বিষয়গুলা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে সাধারণত যে বিষয়গুলা আমাদের, যে ব্যক্তির উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতেছি, ওই ব্যক্তির বিভিন্ন খাতে যে বিনিয়োগগুলো হয়, সেই বিনিয়োগগুলা বা ডিপোজিটগুলো হয়, সেই ডিপোজিটগুলো আমরা এই জায়গায় লিপিবদ্ধ করব। তো আমরা প্রথমেই দেখি যে আমাদের কি কি আছে। আমি আগে বলছিলাম এই কয়েকটা আসবে, এই তিনটা জিনিস আসবে, এই তিনটা জিনিস আমরা একটু কালার করে দিই বোঝার সুবিধা। এই যে এই এই তিনটা জিনিস, যেমন হি কন্ট্রিবিউটেড টু 1% বেসিক স্যালারি গ্রুপ ইন্স্যুরেন্স, তারপর আছে ডিপোজিট পেনশন স্কিম, তারপর আছে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। এই তিনটা জিনিস আসবে, পাশাপাশি এই জিনিসটা আসবে, এই যে ইজ কন্ট্রিবিউট টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা মালিকও দিচ্ছে, কর্মচারীও দিচ্ছে। তো এই জায়গায় মালিক এবং কর্মচারী জি স্যার উভয়টাই আসবে। তাহলে দেখো আমার টোটাল মোটামুটি চারটা জিনিস এ জায়গায় আসবে। কটা জিনিস আসবো? চারটা। প্রথমে আমরা নিব হইতে প্রভিডেন্ট ওকে ফান্ড। আমরা আগে করে দেখলাম প্রভিডেন্ট ফান্ডে কত টাকা করে যায়। প্রভিডেন্ট ফান্ডে যাচ্ছে আমাদের এই যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আমরা নিছি এই যে 50,400। তাহলে দুইজনেরটা কত হবো? এই যে 50,000 দেখো 50,400 কে দুইটা গুণ করবো। এই যে দেখো 1,00,000 এই যে এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়ি দুইজন আছে না, এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়ি। তো জি স্যার দুইজনেরটা আমরা টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 10% বেসিক স্যালারি বলে দিলাম, ব্র্যাকেটে দেখাই দিলাম 50,400 গুণন 2, যেহেতু দুইজনের তাহলে 1,08,000 টাকা, 1,08,000 টাকা। তো এরপরে আমরা যেটা নিব, পরেরটা নিব যে হি কন্ট্রিবিউট 1% বেসিক স্যালারি টু দ্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। তাহলে বেসিক স্যালারির 1%, তাহলে দেখো এই জায়গায় আমরা বেসিক স্যালারির 1% যদি দেখাই, কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম 1% বিএস মানে বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি আছে 5,04,000, এটা 1% আমরা যদি করি তাহলে 5,040 টাকা হয়, 5,040 টাকা হয়। 40 ঠিক আছে 40 না? হ্যাঁ, 5,040। জি স্যার এরপরে আমরা দেখবো তারপরেরটা, সেটা হচ্ছে হি হ্যাজ হি হ্যাজ পেইড 6,000 এই পার মান্থ ডিপোজিট পেনশন স্কিম। 6,000 টাকা প্রতি মাসে দিচ্ছে, তাহলে পেনশন স্কিম। তাহলে দেখো এই জায়গায় আমাদের যে টাকাটা আসবে সেটা হচ্ছে এই যে কন্ট্রিবিউট টু ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম 6,000 গুণন 12, তাহলে প্রতি মাসে কত হয়? 72,000। 72,000 কত? 72,000 72,000 টোটাল হলো এক বছর। বাট ম্যাক্সিমাম লিমিট হচ্ছে অ্যানুয়ালি বাৎসরিক 60,000 টাকা। এটা একটা রেগুলেশন, এটা মনে রাখতে হবে। তো তুমি ডিপিএস যতই করো না কেন, তোমার অ্যালাউন্স হিসেবে 60,000 টাকা কাউন্ট হবে। এই জায়গায় দেখো 72,000 টাকা ডিপিএস করছে, কিন্তু অ্যালাউন্স হিসেবে কাউন্ট হচ্ছে অনলি 60,000 টাকা। এই জন্য এই 60,000 টাকা আমরা এই জায়গায় বসাই দিই। বুঝতে পারছো? কিন্তু যদি তোমার ডিপিএস 50,000 জি হয়, স্যার তোমার ডিপিএস যদি 50,000 হয় তাহলে 50,000 তুমি দেখাবা। বাট যদি 60,000 পর্যন্ত 60,000 থাকবে, বা যে অ্যামাউন্ট হবে ওই অ্যামাউন্টে দেখাতে হবে। কিন্তু যদি তোমার ডিপিএসটা 60,000 অধিক হয়ে যায় তাহলে তোমাকে 60,000 দেখাতে হবে। আই মিন তোমার ম্যাক্সিমাম লিমিটটাই হচ্ছে 60,000। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার ক্লিয়ার এরপরে লাস্ট যেটা যে হি কন্ট্রিবিউট টু 50,000 টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। এই যে এম নাম্বার যেটা, যে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে সে কি করলো 50,000 টাকা জমা দিল, এটা একটা বিনিয়োগ খাতের আইটেম। তাহলে দেখো এই যে কন্ট্রিবিউট টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, এই 50,000 টাকা, 50,000 টাকা আমরা কি করলাম সরাসরি বসাইলাম। বুঝতে পারছো? এখন এটা বসানোর পরে জি স্যার যে বিষয়গুলো আসলো এগুলো আমরা যোগ করব। প্রথমে আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তারপরে গ্রুপ ইন্স্যুরেন্স, তারপরে হলো তোমার ডিপিএস, তারপরে তো প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, এই চারটা জিনিস যোগ করব। যোগ করে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট বা ডোনেশন। বিভিন্ন জায়গায় যে ডোনেট করলাম বা ইনভেস্টমেন্ট করলাম তার টোটাল যোগফল 2,15,840 টাকা। ক্লিয়ার জিনিসটা? জি এখন এই ক্ষেত্রে একটা জি রেগুলেশন আছে। স্যার ক্লিয়ার হ্যাঁ, এই টোটাল পর্যন্ত ক্লিয়ার বুঝছো তো? এই জায়গায় একটা রেগুলেশন আছে, সেই জি স্যার এই পর্যন্ত রেগুলেশনটা হচ্ছে স্যার সেই রেগুলেশনটা মনে রাখতে হবে। কি কি? এই জায়গায় তিনটা অপশন আছে, দেখো আমরা যারা যোগ করে বের করলাম
সেটা একটা অপশন, সেটা এ ধরলাম। আর দুইটা অপশন নিতে হবে রেগুলেশন থেকে, নিয়ম থেকে। বি নাম্বার অপশন হচ্ছে 25% অফ টোটাল ইনকাম। টোটাল ইনকাম যা আমার আগে হয়েছে তার 25% নিতে হবে। তাহলে এই অঙ্কে আমাদের 25% আছে 2,18,700। আর সি নাম্বারের রেগুলেশন হিসেবে নিতে হবে ম্যাক্সিমাম লিমিট। ম্যাক্সিমাম লিমিট। হ্যাঁ, 1,50,00,000। 1,50,00,000। তাহলে দেখো এই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে তিনটা অ্যামাউন্ট চলে আসলো, এ বি এন্ড সি। বি এ সি। বের হইলো যোগফল, আমরা যে বিনিয়োগ করলাম তার যোগফল হলো এ, আর বি হলো রেগুলেশন থেকে টোটাল ইনকামের 25%। টোটাল ইনকামের 25%। আর 25%। হ্যাঁ, আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1,50,00,000, এটা রেগুলেশন থেকে নিয়ে আসলাম, নিয়ম থেকে। এখন এই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এই তিনটার মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটি আমাকে নিতে হবে। এই যে লিখে দিছে, ইন অ্যালাউন্স অ্যালাউবল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এ অর বি অর সি লয়ার ওয়ান, লয়ার ওয়ান। সো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স লয়ার অফ বিটুইন এ বি এন্ড সি কত? 2,15,840। 2,15,040। তাহলে তিনটার মধ্যে যেটা ছোট, হ্যাঁ, ছোট যেটা হবে সেটা আমরা এই জায়গায় বসাবো। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। তো বইয়ের মধ্যে তোমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের একটা ফরম্যাট দেওয়া আছে, ছক দেওয়া আছে, কোন কোন বিষয়গুলো ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যায় সেই ছকটা একটু ভালো করে পড়ে নিবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, বা কোন কোন বিষয়গুলো অ্যালাউন্সে আসে এটা একটু জানা থাকলে সুবিধা হয়। এগুলো আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এরপরে আমরা লাস্ট যেটা শিখবো সেটা হলো ট্যাক্স লাইবিলিটি। কম্পিউট দ্য ট্যাক্স লাইবিলিটি। দেখো, আমরা ট্যাক্স লাইবিলিটি যদি ক্যালকুলেশন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইনকামটা দেখতে হবে। টোটাল ইনকাম আমরা এই জায়গায় দেখো 9,25,200, আর এটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হলো এইটা, আর এই বিষয়গুলো। এখন এইটা যদি আমি করতে চাই তাহলে আমাদের ট্যাক্স পরিশোধের যে স্ল্যাবটা আছে, আই মিন কত টাকার উপরে কত টাকা, তারপরে কত টাকা, তারপরে কত টাকা, যে রেটগুলা, এই রেটটাও মনে রাখতে হবে। তো আমরা প্রথম ক্লাসে এই রেটগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিতে। আচ্ছা, এটা সম্ভবত তোমার প্রথম অধ্যায়ের 10 নম্বর লেকচারে এটা আছে, বইয়ের মধ্যেও আছে, সমস্যা নাই। তুমি 10 নম্বর লেকচারটা দেখে নিতে পারো আবার, তাহলে শুনে। মোট কথা, এই ক্ষেত্রে যে সিকোয়েন্সটা বা স্টেপ বা ফলো করতে হবে সেটা একটু। প্রথম হবে যে অন ফার্স্ট 4,25,000 টাকার উপরে 0%। এই ক্ষেত্রে দেখো, যদি 0%। এই ব্যক্তি হলো ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হওয়ার কারণে 4,25,000 টাকা পর্যন্ত 0%। আবার যদি একজন সাধারণ ব্যক্তি হয় তাহলে 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0%। আর যদি একজন আয়কর দাতা মহিলা হয় তাহলে তার প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 0%। তাহলে দেখো, 3 ক্যাটাগরির ব্যক্তির মিনিমাম লেভেল হচ্ছে 3 রকম। যেমন সাধারণ ব্যক্তির মিনিমাম লেভেল 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0%। আর যদি একজন ব্যক্তি মহিলা হয় তার ইনকামের 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে 0%। আর যদি কোনো ব্যক্তি ফ্রিডম ফাইটার হয়, আই মিন মুক্তিযোদ্ধা হয়, সেই ক্ষেত্রে তার 4,25,000 টাকা পর্যন্ত 0%। যেহেতু আমরা এই অঙ্কের দাগের শুরুতে আমরা দেখছি যে খায়রুল বাশার একজন মুক্তিযোদ্ধা, সেই জন্য আমরা কি করলাম, অন ফার্স্ট 4,25,000 টাকার মতো 0%। তো আমরা 4,25,000 0% যদি বের করি তাহলে তো কোনো টাকা বের হবে না, 0 হবে। এরপরে তার না যা রইল, যা বাকি রইল, সেটার উপরে আমরা ধরুন পরের লেভেল হচ্ছে 4 লাখ, 4 লাখ পর্যন্ত 10%। তাহলে 4 লাখের 10% থেকে বের হয় সেটা হলো 40,000। 40,000। হ্যাঁ, এরপরে যা থাকলো পরের লেভেল হচ্ছে 5 লাখ। কিন্তু আমাদের তো টাকা খুব বেশি নাই, 9,25,000 থেকে আমরা এই উপরে দুইটা যদি বাদ দিই 8,25,000, তাইলে আমাদের থাকে 1,02,000। যেহেতু থার্ড লেভেলটা হচ্ছে 5 লাখ, তাহলে 5 লাখে ক্রস করতেছে না, এই লেভেলেই শেষ। আই মিন আছে মাত্র 1,02,000। এই 1,02,200 টাকার উপরে 15%। এই জন্য 1,02,000 টাকার উপরে আমরা 15% ক্যালকুলেশন করলাম, তাহলে যেটা হইলো সেটা 15,030 টাকা। এখন এই দুটো যোগ করো, এই 40,000 আর 15,030, তাহলে যোগ করে যেটা পাওয়া যায়
সেটা হচ্ছে 55,030। এর নাম হচ্ছে গ্রোস লাইবিলিটি। এটার নাম কি? গ্রোস গ্রোস লাইবিলিটি, ট্যাক্স লাইবিলিটি। গ্রোস ট্যাক্স লাইবিলিটি। আচ্ছা, গ্রোস ট্যাক্স লাইবিলিটি থেকে সাধারণত দুইটা জিনিস বাদ যায়। কয়টা জিনিস বাদ যায়? দুইটা জিনিস। দুইটা জিনিস। একটা হলো রিবেট অন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, ওই যে যারা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স করলাম, এই যে 2,15,840, এটার উপর 15%, এটার উপর 15% আমরা করলাম, করাতে বেরোলো কত? 32,376। এটা মাইনাস করলে যেটা বেরোলো সেটা হচ্ছে 22,654। এরপরে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। এটা প্রশ্নপত্রের লাস্টে বলা আছে যে 1,000 টাকা এট করে, সোর্স। 1,000 টাকা করে সোর্সের থেকে, বেতন থেকে কেটে রাখছে। তাহলে 12 মাসে 12,000, এই 12,000 টাকাও মাইনাস করতে হবে। তাহলে যেটা থাকলো লাস্টে, সবশেষে বাদ দেওয়ার পরে যেটা থাকলো, এর নাম হচ্ছে নিট ট্যাক্স লাইবিলিটি। এটার পরিমাণ হচ্ছে 10,654 টাকা। 10,654 টাকা। 500। 10,654 টাকা। বুঝতে পারছো? তাহলে এই যে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স আমি তোমাদের দেখাই নিয়েছি। জি স্যার। এই যে দেখো লাস্টে বলা আছে, এই যে দা এমপ্লয়ার ডিডাক্টেড ট্যাক্স এট সোর্স, টাকা 1,000 পানো। তার মানে যদি কখনো উচ্চ উচ্চ করকর্তন হয় তাহলে ওটা আমাকে ওই ট্যাক্স থেকে মাইনাস করতে হবে। যেমন আমাদের কলেজের কয়েকজন টিচার আছে, তাদের উচ্চ স্তরের করকর্তন কাটে রাখে, প্রতি মাসে কিছু টাকা কেটে রাখে, কারণ তাদের ট্যাক্স দেওয়ার মতো টাকা হয়, এই জন্য কেটে রাখে। আর যাদের ট্যাক্স দেওয়ার মতো টাকা হয় না তাদের কাছ থেকে কাটে না। এটা উচ্চ স্তরের করকর্তনের বিভিন্ন নিয়ম আছে, সেই অনুযায়ী এটা হয়। তাহলে এই ছিল আমাদের একটা অঙ্ক। এই অঙ্কের ভিতরে আমরা তিনটা জিনিস শিখলাম। প্রথমে আমরা শিখলাম যে এই দাগগুলো দিয়ে, এই যে এই পর্যন্ত দিয়ে আমরা শিখলাম যে কিভাবে ইনকাম ফ্রম স্যালারির ইনকামটা ক্যালকুলেশন করতে হয়। এই যে এটা আমরা শিখলাম। হ্যাঁ, এটা তো বুঝছো তাই না? এরপরে আমরা দেখলাম, বুঝছি স্যার। কি কি বিনিয়োগ আছে। দেখো এই যে বিনিয়োগগুলা নিলাম, বিনিয়োগগুলা টোটাল যোগ করার পরে আরো দুইটা রেগুলেশন ছিল, অপশন ছিল। এই তিনটার মধ্যে ABC তিনটা অপশন হলো, তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা আমরা নিলাম ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে। এরপরে আমরা লাস্ট যেটা অপশন করলাম সেটা হলো ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করলাম। তো ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করার জন্য আমাদের যে সিস্টেমটা, একটা সিকোয়েন্স আছে। যেহেতু আমরা ফ্রিডম পার্টিটা করলাম, প্রথম 4,25,000 টাকা পর্যন্ত 0%, তারপরে 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, তারপরে 5 লক্ষ টাকা পর্যন্ত 15%। যেহেতু 5 লক্ষ টাকা থাকে না, থাকে 1,02,200, ওই জন্য ওইটার উপরে আমরা 15% ধরে টোটাল যোগ করলাম। টোটাল যোগ করার পরে যেটা রইলো তার থেকে আমরা দুইটা জিনিস ম্যানেজ করলাম, একটা রিবেট অন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, আর হলো ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। এই দুইটা জিনিস বাদ দেওয়ার পরে যেটা রইলো সেটাই কি আমরা বলবো নিট ট্যাক্স লাইবিলিটি। এই তো অঙ্ক। আলামিন, বুঝতে পারছো সব? জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার, আচ্ছা। তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের অঙ্ক। পরবর্তী ক্লাসে একটু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করব। ঠিক আছে স্যার, কোনো প্রশ্ন নেই, পরে স্যার জানাবনি যদি আচ্ছা, পাই। তাহলে আমি অবশ্য লেকচারটা ভিডিও তোমার ইউটিউবে দিয়ে দিব, আবার প্রয়োজনে দেখে নিও। আর কোনো প্রবলেম হলে আমাকে পরে জানাবো। তাহলে আজকে বিদায় নিচ্ছি। ঠিক খোদা আছে, হাফেজ। ঠিক আছে। ভালো থাকেন স্যার, আসসালামু আলাইকুম।